সাইদ আব্দুল্লাহ, গতকাল সার্জিস আলম বললেন আওয়ামী লীগের অনেক নেতা সেফ এক্সিট নিতে চাচ্ছেন, আমরা খুনি দলের সঙ্গে কোনো আপোষ করব না। পর্দার অন্তরালে আসলে হচ্ছেটা কি? রাজনীতির ব্যাপারটা এরকম, পর্দার অন্তরালে অনেক কিছুই হয় এবং সেই কথাগুলো মাঝে মাঝে সামনেও চলে আসে। কেউ কেউ ইনফরমালিও বলে ফেলেন, কেউ কেউ অনেক বাগাড়ম্বরও করে ফেলেন। আওয়ামী লীগের অনেক নেতা সেফ এক্সিট নিতে চাচ্ছে, এই কথাটা মোটা দাগে বলার আগে আমার কাছে এইটা মনে হয় যে বলাটা বেশি মাত্রায় জরুরি যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা দেশের বাইরে গেল কিভাবে। এই প্রশ্নটা যদি করা যায়, আমার কাছে মনে হয় যে অনেকগুলো প্রশ্নের উত্তরটা খুব সহজ হয়। 6 আগস্টেও এমন হয়েছে যে ছাত্রলীগের নেতা ঢাকা এয়ারপোর্টে তাদেরকে আটকানো হয়েছে, পরবর্তীতে তার এখন ছবি দেখা যাচ্ছে উনি লন্ডনে হাস্যোজ্জ্বল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই ডাটাকার। তারপরে যদি আপনি চিন্তা ভাবনা করেন, দেখবেন অনেক মানুষ, অনেক হেভি ওয়েট আওয়ামী লীগের নেতারা, তারা কিন্তু আগস্ট মাসে না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে পর্যন্ত তারা দেশের বাইরে চলে গেছেন। এই দায়টাকার। আবার অনেক ক্ষেত্রে এটাও তো দেখা যাচ্ছে আওয়ামী লীগের আমলে প্রচন্ড বেনিফিশিয়ারি যারা ছিল, ধরেন লোকাল ইলেকশনই করছে, যে লোকাল ইলেকশন নিয়ে একটু আগেও আমরা কথা বললাম, কাউন্সিলররা যারা ছিল তাদেরকে পুনর্বাসন করার জন্য তো ছাত্ররাও তো দাঁড়িয়ে গেছে, জেনে হোক আর না বুঝে হোক, কিন্তু তাদের অসাবধানতা তো ছিল। প্রেস ক্লাবে দাঁড়িয়ে যেসব কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার জন্য তারা একমত হয়ে চিল্লাপাল্লা করছে, সেই জায়গাতে আওয়ামী লীগের পারপেটেটর ছিল, এমন মানুষও ছিল, স্টেজেই ছিল, শুধু সামনেই না। তাহলে এদেরকে পুনর্বাসন করার দায় তো অনেক ক্ষেত্রে নানা মানুষের ঘাড়েই তো চলে আসে। অনেক জায়গায় কিন্তু এমন দেখা যাচ্ছে রুট লেভেলের রাজনীতিটা না, আমাদের শহর কেন্দ্রিক রাজনীতির প্যাটার্ন একটা, রুট লেভেলের রাজনীতির প্যাটার্নটা অন্যরকম। আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলছেন, রাজনীতিতে গুঞ্জন রয়েছে যে ভোটের সমীকরণে আওয়ামী লীগকে তলে তলে সবাই চাইছে, আসলেই কি তাই? আওয়ামী লীগের একটা ব্যাপার কি, আওয়ামী লীগ যে ধরনের কাজ করেছে এই কাজের তো অবশ্যই বিচার হওয়াটা জরুরি। একই সাথে আওয়ামী লীগের কিন্তু জেনুইন কিছু সাপোর্টারও ছিল, এটাও কিন্তু অবাস্তব না। এমনকি এখনো যদি ইলেকশন হয়, বেশ কিছু অংশ দেখা যাবে তারা অন্ধ, তাদের কোনো কি করেছে এটা ম্যাটার করে না, তারা আওয়ামী লীগ নৌকা, এই কারণে তাদেরকে ভোটটা দিতে হয়। সো এই জায়গাটা নিয়েও অনেকে অনেক প্ল্যান করতেই পারে। রাজনীতিতে আসলে শেষ কথা বলে কোনো কথা নাই, কিন্তু এই কাজগুলো অনেক ক্ষেত্রে উচিত না। উচিত না আমি এই সেন্সে বলছি, যারা ধরেন একজন লুটপাট করে একটা ব্যবসা চালালো, ব্যবসাটা চালানোর কারণে সে দেশের বাইরে চলে যাওয়ার টাইমে সে কি করলো, অন্য রাজনৈতিক দলের যারা যারা আছে, বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে, তাদের কাছে বলল এই ব্যবসাটা আপনি দেখেন, মাস শেষে টাকা দিয়ে আমি বাইরে চলে গেলাম। এই কাজটা যারা করছে এটা তো খুবই দুর্বিষহ একটা ব্যাপার না? এমন অনেক ঘটনা ঘটেছে যে যারা আওয়ামী রেজিমে খুব বাজে কাজ করেছে তারা এখন বিভিন্ন পলিটিক্যাল দলের কাছে শেল্টার পাচ্ছে। ওই সব দলের চেয়েও তারা ব্যক্তিগত টাকার স্বার্থটাকে বড় করে দেখছে, এমন নেতা আছে, প্রত্যেকটা দলেই আছে। বিএনপিতেও অনেকেই আছে, জামাতেও অনেকে আছে, এবং ছাত্রদের ভেতরেও অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে দেন দরবার করছে। এমনও তো কিছু কিছু রিপোর্ট কিন্তু নিউজ পেপার এবং বিভিন্ন জায়গায় উঠে আসছে। আমি বিশ্বাস করি না যে এই কাজগুলো হচ্ছে না, কিন্তু এই কাজগুলো হওয়া উচিত ছিল না। তার কারণ কি, অন্তত পক্ষে কিছু জায়গায় আমাদের একমত হওয়াটা জরুরি ছিল। যাদের হাতে ছোট ছোট বাচ্চার রক্ত লেগে আছে, যাদের হাতে 1400 মানুষের খুনের তকমা আছে, যাদের হাতে বিগত 15 বছরে গুম খুনের ইতিহাস আছে, তাদেরকে কেউ যদি পুনর্বাসন করে নিজেদের মোরালিটি ভেঙে শুধুমাত্র রাজনীতির কয়েকটা ভোটের সমীকরণে, এটা অনেক বাজে রকমের একটা সিদ্ধান্ত। তাহলে কিন্তু এত মানুষের যে রক্ত দিল সেই জায়গাটা ব্যর্থ হয়ে যায়। যারা অপরাধ করেছে, রাজনৈতিক মহলে শুনছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য শুনছি, সেগুলো কি শুধুই লোক দেখানো? অনেক ক্ষেত্রে এমন আছে যে সামনে এক কথা বলছে, পেছনে আর এক কথা হচ্ছে, এমন কাজটা হচ্ছে। যেমন আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে যেটা মনে হয়, তারা যে ধরনের অপরাধ করেছে, এবং এটা কিন্তু শুধুমাত্র ন্যাশনাল স্ট্যান্ডার্ডে না, এখন তাদের অপরাধটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেও প্রুভড হয়ে গেছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে এসেছিল, তাদের রিপোর্টটা নিশ্চয়ই পড়েছেন, এবং সেটা পড়লে দেখতে পারবেন কিভাবে প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনার নির্দেশনায়, আর্মির নির্দেশনায়, বিভিন্ন জায়গার তাদের স্টেট অ্যাপারাটাস ইউজ করে কিভাবে মানুষকে গুম খুন করা হয়েছিল। সো আন্তর্জাতিকভাবেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা গ্রাউন্ড তৈরি হয়ে গেছে, এবং এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছুই করা যায়, এই দাবিটা অনেকে তোলেন। কিন্তু আমি যেটা মনে করি, এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছু করার একবার ব্যাকফায়ার করার সম্ভাবনা থাকে, এটা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হওয়া উচিত। আইন উপদেষ্টা জানিয়েছে যে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিষয়ে আসলে ভারতের মনোভাব নেতিবাচক, তারা হাসিনাকে ফিরিয়ে দেবে না। সেই জায়গায় আমি আসছি, তার আগে ওই পয়েন্টটাকে আমি একটু বলি। জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং বিগত 15 বছরে যেসব নেতা ডিরেক্ট পার্টিসিপেট করেছে তাদের বিরুদ্ধে ব্যান অবশ্যই করা উচিত।
একই সাথে এই আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, নৌকা থাকবে কি থাকবে না, এই পলিসিটা ইনিশিয়াল স্টেজে জুডিশিয়াল পলিসির মাধ্যমে, তারপর যখন সংসদ আসবে, সংসদে আসার পরে সংসদে এটা ডিবেট হতে পারে, এমনকি এটা গণভোটে চলে যেতে পারে, কারণ গণভোটটা কিন্তু আবার ব্যাক চলে এসেছে। পঞ্চদশ সংশোধনী যেটা ছিল ওইটা যেহেতু পার্টিকুলার কিছু কিছু অংশ বাতিল করা হয়েছে, দেশে কিন্তু আবার গণভোট চালু হয়ে গেছে। সো আওয়ামী লীগের ব্যাপারটা গণভোটের মাধ্যমে ডিসাইড করা যায়। আর যে কথাটা বললেন যে ভারতের যে ইস্যুটা, এই ইস্যুটা ভারতের ব্যাপারটা ডিল করার জন্য আমাদের ডিপ্লোম্যাটিক্যালি খুবই সাউন্ড হওয়াটা জরুরি। আওয়ামী লীগকে শেল্টার কে দিচ্ছে? ডেফিনেটলি দিস ইজ ইন্ডিয়া। এই জায়গায় তো এত ঢাক ঢাক গুড়গুড় করার কিছু নাই। এই যে এত মানুষকে মেরে ফেলার পরে, এই ধরনের মানবতা বিরোধী অপরাধের পরে শেখ হাসিনাকে কিন্তু অনেক দেশ আশ্রয় দেয় নাই। সে অনেক দেশে কিন্তু লবিং করার চেষ্টা করেছিল সেসব দেশে যেতে, তারা তো আশ্রয় দেয় নাই। আশ্রয় দিয়েছে কে? ইন্ডিয়া। শেখ হাসিনাকে ওই জায়গায় রাখবে, শেখ হাসিনার ফোন কল ফাঁস করার ব্যবস্থা করবে এবং ক্ষণে ক্ষণে বিভিন্ন মানে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ছড়াবে, আর তারা এক্সপেক্ট করবে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। নো, বরং ইন্ডিয়ার উচিত শেখ হাসিনার এই যে ধরনের অধ্যত্বপনা কাজ চলছে, যেমন তারা তো একটা হরতালও কল করেছে, তাদেরকে বলছে বিভিন্ন মানুষ যারা আছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও, রাস্তাঘাটে এই করো সেই করো। এই কাজগুলো কি আপনার মনে হয় যে ইন্ডিয়ার পারমিশন ছাড়া, ইন্ডিয়ার অনুমতি ছাড়া, অ্যাটলিস্ট মৌন সম্মতি ছাড়া হচ্ছে? আমি এটা বিশ্বাস করি না। কারণ বিগত দিনগুলোতে শেখ হাসিনাকে পেলে পুষে ইন্ডিয়া মানুষ করেছিল। সামনের দিনগুলোতে শেখ হাসিনা ইস্যু ইন্ডিয়ার সাথে কিভাবে ডিল করবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সরকারের যে ধরনের ডিল হবে তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখা উচিত। হাসিনা ইস্যুতে ইন্ডিয়ার মনোভাব এবং সেই মনোভাবের প্রেক্ষিতেই ইন্ডিয়ার সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক কিভাবে রান করবে সেটা আমাদের ভেবে দেখাটা অত্যন্ত জরুরি। আপনি নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশ বিষয়ে মোদি তার দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ ট্রাম্পের সামনে তুলে ধরেছেন, জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। মোদির এই উদ্বেগের আসলে বার্তাটা কি? মোদির উদ্বেগের বার্তাটা হওয়াটা খুবই অস্বাভাবিক কি কোনো ঘটনা? শেখ হাসিনা তো আসলে শেখ হাসিনা হিসেবে দেশ শাসন করে নাই, সে তো দিল্লি দাসী হিসেবে দেশটাকে শাসন করেছে। এবং দিল্লি দাসী হয়ে দেশের মানুষের পর এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করার কারণে, আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশের ওই যে পালিয়ে যাওয়ার নজির ছিল লক্ষণ সেনের, শত বছর আগে লক্ষণ সেনের পরে দ্বিতীয় যে ব্যক্তিটা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে সেটা হলো শেখ হাসিনা। এবং পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার জায়গা থেকে কি লেভেলের ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এটা তো নিশ্চয়ই আপনারাও অবগত। এবং সর্বশেষ যে ঘটনাটা, মোদি কি পাত্তাটাই পেয়েছে? ডোনাল্ড ট্রাম্প আর মোদি যখন পাশাপাশি বসেছিল, ইন্ডিয়ান এক সাংবাদিক যিনি ফ্যাক্টটাকে ডিস্টর্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকাটা ছিল, এবং সেটা ইম্পোজ করে দিচ্ছিল যে তার মুখ দিয়ে কথাটা বের করে নিবে জো বাইডেনের সময়। ওই জায়গায় ডোনাল্ড ট্রাম্প সরাসরি কি বলেছেন? অ্যাবসলিউটলি নো, যে কোনো ডিপ স্টেটের ভূমিকাটা ছিল না। এবং সেটা কিন্তু দেখেন মিডিয়ার ব্যাপারে আবার কারসাজি কিভাবে হয় সেই ব্যাপারটা, ওই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যেহেতু ইন্ডিয়ান জার্নালিস্ট প্রশ্ন করেছে, আমাদের ডোনাল্ড ট্রাম্প যেটা করলো ওই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য বলো যে এই প্রশ্নের উত্তরটা ছেড়ে দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদীর জন্য। নরেন্দ্র মোদী কিন্তু ওই উত্তরটাও আর দেয় নাই, সে ইউক্রেন রাশিয়া দিয়ে শুরু করলো, এটাই তো হওয়া উচিত। কিন্তু সেই ব্যাপারটা ভিন্ন কথা বলছে। ভারতের গণমাধ্যম তো অনেক কিছুই বলে, সেটাকে আমরা বিশ্বাস করব? তারা যে ধরনের, আমি তো মনে করি এমন কিছু বাঙালি সাংবাদিক আছে তারা বক্তব্যকে এভাবে ব্যাখ্যা করছে যে বাংলাদেশকে সঁপে দিয়েছে ভারতের কাছে। শুধু কি ভারত করেছে, বাংলাদেশের মিডিয়াগুলো করে নাই। আমি নিজে এটার তীব্র প্রতিবাদ করেছি এবং আমাদের প্রতিবাদের মুখে কয়েকটা মিডিয়া আবার পরবর্তীতে তারা কিন্তু ক্ষমা প্রার্থনা করতে বাধ্য হয়েছে এবং তারাও এটার ইংলিশ অনুবাদ করেছিল এইভাবে যে বাংলাদেশকে মোটামুটি মানে মোদির হাতে তুলে দিচ্ছেন ট্রাম্প। এইটা যে কত বড় ডিসইনফরমেশন, এবং আমি মনে করি না যে এইটা আনইনটেনশনালি করেছে, অনেকেই ইচ্ছাকৃতভাবে ফ্যাক্টটাকে এবং ডিস্টর্ট করার চেষ্টা করেছে। এবং মিডিয়ার সঙ্গে এই প্রশ্নটাও কিন্তু আসে যে ভবিষ্যতে আসলে যুক্তরাষ্ট্র ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে কিনা, এই ব্যাপারটা সময়ই বলে দিবে। তবে আমার কাছে যেটা মনে হয় 2020 সালের পর থেকে ওই যে র্যাবের পর যখন থেকে স্যাংশন আসলো, যদি ভারতের চোখ দিয়েই দেখতো তাহলে এই স্যাংশনটা আসতো না। এবং ক্রমাগত ইন্ডিয়া কিন্তু অনেকগুলো ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা কি হচ্ছে? বরং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক মিশনগুলা যেভাবে কাজ করছে তাতে করে ইন্ডিয়ান ডিসইনফরমেশন খুব একটা কাজ করছে না রিসেন্ট টাইমের অনেকগুলো ভূমিকা।